আজকের আলোচনার বিষয় হল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি প্রাইভেট ব্যাংক ইন্ডেক্স ফান্ড। আমাদের কাছে এর খুঁটিনাটি নিয়ে একটা প্রেজেন্টেশন আছে, তো সেটা দেখে আমরা বোঝার চেষ্টা করব এই ফান্ডটা ঠিক কিভাবে কাজ করে আর বাজারের অবস্থাই বা কেমন। হ্যাঁ, একদম। মানে খুব সহল করে বললে ফান্ডটার মূল লক্ষ্য হলো ভারতের যে প্রথম সারি প্রাইভেট ব্যাংকগুলো আছে সেগুলোকে ট্র্যাক করা। হ্যাঁ, তবে এটা প্যাসিভলি করে, মানে নিজের শেয়ার বেছে নয়। ইন্ডেক্স যেমন আছে ঠিক তেমন। আচ্ছা, তাহলে একটু ভেতরে যাওয়া যাক। ফান্ডটা তো শুরু হয়েছিল সেপ্টেম্বর 2018-তে, তাই না? আর এটা ফলো করে নিফটি প্রাইভেট ব্যাংক ইন্ডেক্সকে। এই যে প্যাসিভ বা নিষ্ক্রিয় কৌশলের কথা বলা হচ্ছে, এটার মানে ঠিক কি? মানে একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য এটা কি বোঝায়? দেখুন, প্যাসিভ মানে হলো ফান্ড ম্যানেজার এখানে নিজে থেকে গবেষণা করে মানে সেরা স্টক খুঁজে বের করার চেষ্টা করেন না। হ্যাঁ, বরং ওই নিফটি প্রাইভেট ব্যাংক ইন্ডেক্সে যে 10টা ব্যাংক আছে, হ্যাঁ, 10টা ব্যাংক ঠিক যে অনুপাতে আছে সেই অনুপাতেই ফান্ডের শেয়ার কেনা হয়। এটাকে বলে ফিজিক্যাল রেপ্লিকেশন, মানে ইন্ডেক্সের শেয়ারগুলো সরাসরি কিনে নেওয়া আর কি। আচ্ছা, এর ফলে যেটা হয়, ট্র্যাকিং এরর মানে ইন্ডেক্স আর ফান্ডের রিটার্নের মধ্যে যে ফারাক সেটা খুবই কম থাকে। হ্যাঁ, এখানে যেমন দেখছি 0.25%-এরও কম। এটা বেশ ভালো। ও আচ্ছা, আর এর বিটা হলো 1.1। মানে বাজার যদি 10% ওঠে, এটা হয়তো 11% উঠবে, আবার পড়লেও একটু বেশি পড়বে। মূল উদ্দেশ্য কিন্তু ইন্ডেক্সের রিটার্নের একদম কাছাকাছি থাকা। প্রেজেন্টেশনে বাজারের সুযোগগুলোর কথাও বলা হয়েছে। বেশ ইন্টারেস্টিং লাগছে। যেমন ধরুন, এই ডিজিটাইজেশন, রিটেল ক্রেডিটের চাহিদা বাড়ছে, ফিনটেক ঢুকছে। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন। হ্যাঁ, অ্যাসেট কোয়ালিটিও নাকি ভালো হচ্ছে, মানে নন পারফর্মিং অ্যাসেট কমছে, রেকর্ড কম। অবশ্যই এই বেসরকারি ব্যাংকগুলো তো ডিজিটাইজেশনের পুরো ভাগে আছে, আর সাধারণ মানুষের লোনের চাহিদা বাড়ায় এদের ব্যবসার সুযোগও বাড়ছে। অ্যাসেট কোয়ালিটি ভালো হওয়া মানে তো ঝুঁকি কম। দেখুন, গত অর্থবছর মানে 2024-এ এই খাতে শুধু সুদের আয় ছিল প্রায় 8.29 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ কোটির বেশি, বিশাল অঙ্ক তো। হ্যাঁ, এটা বিরাট সুযোগের দিকেই ইঙ্গিত করে। আর ফান্ডের সবচেয়ে বড় যে দুটো হোল্ডিং, এইচডিএফসি আর আইসিআইসিআই ব্যাংক, এরা তো এই ডিজিটাইজেশন আর রিটেল লোনে একদম নেতৃত্ব দিচ্ছে। সেটার প্রভাব তো ফান্ডের পারফরমেন্সে পড়বেই। এবার একটু পোর্টফোলিওটা যদি দেখি, এখানে একটা জিনিস চোখে পড়ছে। ইন্ডেক্সের তো মোটে 10টা স্টক, ফান্ডেও তাই, কিন্তু এর মধ্যে এইচডিএফসি ব্যাংকই তো প্রায় 34%, আর আইসিআইসিআই ব্যাংক 26%-এর বেশি। মানে এই দুটো মিলিয়েই তো 60% পার হয়ে গেল। এটা কি একটু বেশি, মানে কনসেন্ট্রেটেড? ঠিক ধরেছেন, এটাই এই ফান্ডের একটা বলা যেতে পারে প্রধান বৈশিষ্ট্য, এই ঘনত্ব বা কনসেন্ট্রেশন। যেহেতু এটা নিফটি প্রাইভেট ব্যাংক ইন্ডেক্সকে ফলো করে, আর ইন্ডেক্সটা মার্কেট ক্যাপ অনুযায়ী তৈরি হয়, মানে যে ব্যাংকের বাজার মূলধন যত বেশি তার ওজনও তত বেশি। আচ্ছা, সেই কারণে এরকম। হ্যাঁ, সেই কারণে ফান্ডেও এই ঘনত্বটা দেখা যায়। এর মানে হলো বিনিয়োগকারীরা এখানে কিন্তু পুরো শেয়ার বাজারের ডাইভার্সিফিকেশন পাচ্ছেন না, বরং তারা প্রাইভেট ব্যাংক খাতের মধ্যেই একটা নির্দিষ্ট বাস্কেটে বিনিয়োগ করছেন। এটা অনেকটা সেক্টর স্পেসিফিক বাজি ধরার মতো। পারফরমেন্সের দিকটা যদি দেখি, এখানে দেওয়া আছে 3 বছরের সিএজিআর, মানে বার্ষিক গড় রিটার্ন প্রায় 23.1%, আর ফান্ড শুরুর পর থেকে ধরলে প্রায় 16.2%। ইন্ডেক্সের রিটার্নও তো প্রায় একই রকম, তাই না? হ্যাঁ, 3 বছরে ইন্ডেক্সের ছিল 23.0% আর শুরু থেকে 16.5%, খুবই কাছাকাছি। এটাই তো প্যাসিভ ফান্ডের উদ্দেশ্য, ইন্ডেক্সকে মোস্টলি ক্লোজলি ট্র্যাক করা। আর ক্যাটাগরি অ্যাভারেজের থেকেও তো ফর ভালো দেখছি। ঠিক। পারফরমেন্স তো গেল, আরও কিছু জরুরি মেট্রিক্স আছে, যেমন ফান্ডের সাইজ, মানে মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM। জুন 2025 অনুযায়ী এটা প্রায় 1830 কোটি টাকা। বেশ বড় ফান্ড। হ্যাঁ, আর এক্সপেন্স রেশিও মানে ফান্ড চালানোর খরচ, এটা কিন্তু বেশ কম। ডাইরেক্ট প্ল্যানে মাত্র 0.35%। এটা লং টার্ম ইনভেস্টরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অবশ্যই খরচ কম থাকাটা জরুরি। আর ডিভিডেন্ড পলিসিটা হলো গ্রোথ অপশন, মানে কোনো ডিভিডেন্ড দেওয়া হয় না, লাভ যা হয় তা ফান্ডেই আবার বিনিয়োগ করে দেওয়া হয়, মূলধন বাড়ে তাতে। আচ্ছা। আর 1 বছরের আগে টাকা তুললে একটা 1% এক্সিট লোড আছে, এটাও লং টার্ম ইনভেস্টমেন্টকে উৎসাহিত করে। আচ্ছা,
আর এই ফান্ড ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো সাম্প্রতিক আপডেট কিভাবে এটা ম্যানেজ করা হচ্ছে? ফান্ডটা বছরে দুবার রিব্যালেন্স করা হয়, মানে ইন্ডেক্সে যদি কোনো পরিবর্তন আসে, ধরুন কোনো স্টকের ওজন বাড়ল বা কমল বা নতুন স্টক এলো গেল, তাহলে ফান্ডেও সেই অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করা হয়। আর খরচ কমাতে এখন অ্যালগোরিদমিক ট্রেডিং ব্যবহার করা হয়, মানে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কেনাবেচা হয়, তাতে দ্রুত হয় আর খরচও কম। সার্বিকভাবে দেখলে বেসরকারি ব্যাংকিং খাতের যা শক্তি, তাতে এর আউটলুক বা ভবিষ্যৎ কিন্তু বেশ ইতিবাচক মনে হচ্ছে। বেশ, তাহলে সব মিলিয়ে মূল কথাগুলো কি দাঁড়ালো? এটা একটা প্যাসিভ ফান্ড, ভারতের টপ প্রাইভেট ব্যাংকগুলোকে ট্র্যাক করে। এই খাতটা এখন ডিজিটাইজেশন, ভালো অ্যাসেট কোয়ালিটি, বাজারের বৃদ্ধি এগুলোর সুবিধা পাচ্ছে। একদম। আর ফান্ডটাও তাই সেই গ্রোথটাকে ধরার চেষ্টা করছে, খরচ কম, ফোকাস লং টার্ম গ্রোথের উপর। তার মানে যারা ভারতের প্রাইভেট ব্যাংকিং সেক্টরের উপর ভরসা রাখেন, তাদের জন্য এটা একটা বেশ ফোকাসড বিনিয়োগের পথ হতে পারে। ঠিক, কিন্তু এখানেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে, তাই না? একদিকে ফান্ডটা ইন্ডেক্সকে দারুণভাবে ট্র্যাক করছে, সেরা ব্যাংকগুলোতে এক্সপোজার দিচ্ছে, কিন্তু অন্যদিকে এই যে এত বেশি কনসেন্ট্রেশন, বিশেষ করে টপ দুটো ব্যাংকে, এটা তো একটা ঝুঁকিও বটে। একজন বিনিয়োগকারী কিভাবে এই নির্দিষ্ট খাতের সম্ভাব্য ভালো রিটার্নের আশার সাথে এই ডাইভার্সিফিকেশনের অভাবজনিত ঝুঁকির ভারসাম্যটা রক্ষা করবেন, এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।